পরাজয় ও আত্মসমর্পণের পর পাকিস্তান ও তার বন্ধুভাবাপন্ন দেশগুলো প্রচার করেছিল যে বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর দখলে আছে এবং ভারত জোর করে বাংলাদেশ নামে পাকিস্তানের সেই অংশকে দখল করেছে। এই প্রচারণার পরোক্ষ প্রভাবে এবং স্বাধীন বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের কারণে উল্লেখযোগ্য সংখ্যক দেশ বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দেয়নি। ১৯৭৩ সালের মাঝামাঝি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশ বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বব্যাংক, আইএমএফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বহু আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ পেলেও জাতিসংঘের দ্বার তখনও পর্যন্ত বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়নি। জাতিসংঘে বাংলাদেশের প্রবেশাধিকার রুখতে চীন ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল। ১৯৭৩ সালের জুন মাসে সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনের বিবৃতিতে বলেন, মোট ১১টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তার মানে পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশ তখন পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। স্বীকৃতি না দেয়ায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে ছিল সৌদি আরব ও চীন। সোভিয়েত রাশিয়া ও সোভিয়েতপন্থী সকল দেশ ভারত ও জোট নিরপেক্ষ আন্দোলনের অধিকাংশ সদস্যের সক্রিয় সমর্থন লাভের পরেও পাশ্চাত্যের সাহায্যদাতা দেশসমূহ, আমেরিকার প্রভাব বলয়ের মুসলিম রাষ্ট্রসমূহ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে বাংলাদেশ তখনও পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি। পাকিস্তানের প্রায় ৯৩,০০০ যুদ্ধবন্দী তখন ভারতে আটকা ছিল। এটাই জাতিসংঘ ও প্রধান কয়েকটি দেশের স্বীকৃতি অর্জনের সবচেয়ে বড় বাধা এবং প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ সরকারও প্রথম দিকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে স্থির প্রতিজ্ঞ ছিল। তাই যুদ্ধবন্দীদের বিচার করা হবে এই প্রতিশ্রুতি দেওয়ার সময় তারা এ ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়ার কোনো পরোয়া করত না। এ কারণেই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদও ১৯৭২ সালের ৯ জুন শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে ইন্দোনেশিয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। ১৯৭২ সালের ডিসেম্বর থেকে ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত নির্বাচনী প্রচারণাকালীন গোটা সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিটি জনসভায় পাকিস্তানি বাহিনীর বর্বরতার সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি উচ্চারণ করে জনগণের ভাবাবেগকে কাজে লাগাবার চেষ্টা করেন। অন্যদিকে অর্ধভগ্ন, বিধ্বস্ত ও মনোবলহীন পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ তখন জুলফিকার আলী ভুট্টোর হাতে। তিনি তখন পৃথিবীর শক্তিশালী জাতিসমূহকে এই বলে বোঝাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন যে পাকিস্তানি সৈন্যদের আটক রাখার কিংবা তাদের বিচার করার কোনো অধিকার ভারতের নেই। তার মতে ভারত নিজেই ছিল আক্রমণকারী দেশ। পাকিস্তানের সেনাবাহিনী কেবল সার্বভৌম দেশের অবিচ্ছেদ্য একটি অংশের বিদ্রোহ দমনের জন্য তাদের উপর প্রদত্ত আদেশ পালন করেছিল। পাকিস্তান তার সংবিধানে তখনও বাংলাদেশকে তার ভৌগোলিক সীমানাভুক্ত অংশ বলে দাবি করে আসছিল। আবার এদিকে বাংলাদেশ সরকার পাকিস্তানি সৈন্যদের বিচার করার জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। এদিকে বন্দি পাকিস্তানি সেনাদের ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছিল। এক্ষেত্রে যুক্তি ছিল যে পাকিস্তানের ভূখণ্ড থেকে সৈন্যদের আটক করেছে ভারত। যেহেতু পাকিস্তানি ভারতের বুকে কোনো অপরাধ সংগঠন করেনি, তাই ভারতের তাদের বন্দি রাখার কোনো যুক্তি নেই। সাধারণভাবে যুদ্ধের পরে যুযুধান পক্ষগুলো দ্রুতই একটি শান্তি চুক্তিতে উপনীত হয়। এটাই আধুনিক দুনিয়ার রীতি। ১৯৭২ সালের জুন মাসের ২৮ তারিখ থেকে জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত সোমালিয়ায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে অংশ নেন নানা কূটনৈতিক তৎপরতার পরে ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো। বৈঠকে দুই দেশের মধ্যে স্থগিত যোগাযোগ পুনর্বহাল সহ তাদের সকল বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ পথ অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার সময় যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবন্দী সংক্রান্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, তবুও জনমনে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে সিমলা চুক্তি ছিল পাক যুদ্ধবন্দীদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রশ্নের প্রথম পদক্ষেপ। বৈঠক শেষে যুদ্ধকালে ভারত কর্তৃক অধিকৃত পাকিস্তানের ৬০০ বর্গ কিলোমিটার এলাকা ফেরত নিয়ে ভুট্টো বেশ হৃষ্টচিত্তে দেশে ফিরে আসেন। সিমলা শীর্ষ বৈঠকের পর শেখ মুজিবের মনে এই সন্দেহ ঘনীভূত হয় যে ভারত বাংলাদেশের বদলে পাকিস্তানের হাতে যুদ্ধবন্দীদের প্রত্যর্পণ করবে। তখন মুজিব বলেন, ভারত এই কাজ করবে না, কারণ পাকিস্তানি
দুষ্কৃতিকারীরা ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। পাকিস্তান ও বাংলাদেশের এই পারস্পরিক সমস্যা মেটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় এই দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা। বাংলাদেশ সরকার বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধ অপরাধী ও মানবিক সমস্যা সমাধানের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে সমঝোতায় আসার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে আলোচনা করার অনুমোদন প্রদান করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি কেনেথ রাস্ক এবং সহকারী সেক্রেটারি জোসেফ সিসকো 18 এপ্রিল 1973 5 ঘন্টার জন্য যাত্রাবিরতি করেন বাংলাদেশে। এই সময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মার্কিন সরকারের অবস্থান সম্পর্কে অবহিত করেন। বলেন, 195 জন যুদ্ধাপরাধীর বিচার করতে গেলে তা এই অঞ্চলের পরিবেশ নষ্ট করবে। আবার পাকিস্তান সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করে যে বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধীদের বিচার করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে উল্লেখযোগ্য সংখ্যক আটক বাঙালি সামরিক ও বেসামরিক অফিসারের বিচার করবে ইসলামাবাদ। প্রথমে বাংলাদেশ সরকার বলেছিল তারা সকল যুদ্ধবন্দীর বিচার করবে। পরে তারা বুঝতে পারল তা বাস্তব ক্ষেত্রে করা সম্ভব নয়। তখন তারা বিচারযোগ্য যুদ্ধবন্দীর সংখ্যা 1500-তে স্থির করে, যা পরে আরও কমিয়ে 195-তে আনা হয়। এক পর্যায়ে বাংলাদেশ বুঝে যায় সীমিত সংখ্যক যুদ্ধবন্দী ছাড়া আর কারও বিচার করা সম্ভব হবে না। তখন বাংলাদেশ সরকার অন্যান্য মানবিক সমস্যা সমাধানের দিকে নজর দেয়। এর মধ্যে ছিল দু দেশের বেসামরিক নাগরিকদের বিনিময় এবং যুদ্ধবন্দীদের পরিবার ও গুরুতর আহতদের ফেরত দেওয়ার প্রশ্ন। স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো প্রভাবশালী ভারতীয় দৈনিকগুলো যুদ্ধবন্দী প্রশ্নে ভারতের সরকারি অবস্থানের বিপরীতে অবস্থান নেয়। তাদের অভিযোগ হলো পাকিস্তানি যুদ্ধবন্দীদের ছেড়ে না দিয়ে এবং বাংলাদেশের দাবি অনুযায়ী যুদ্ধ অপরাধীদের আটক রেখে ইন্দিরা সরকার অন্যায় করেছে। তাদের দাবি বাংলাদেশ অখুশি হোক তাতে কোনো ক্ষতি নেই, যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে অবিলম্বে সম্পর্ক ভালো করতে হবে। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে পার্লামেন্ট সদস্য পিলু মোদি, বিরোধী দলীয় নেত্রী তারকেশ্বরী সিনহা, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ইন্দ্রজিৎ গুপ্ত এই মত সমর্থন করেন। আবার ভারত সরকারের একটি অংশ, যার অন্যতম ছিল ডিপি ধর, তিনি মনে করতেন ভারতের স্বার্থে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন দ্রুত স্বাভাবিক না হয়, তার উদ্যোগ নেওয়া উচিত। প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশ পক্ষ খুব পূর্ব প্রস্তুতি 6000 জন যুদ্ধবন্দীর পরিবারবর্গের সঙ্গে পাকিস্তানের আটকে পড়া 1000 জন বাংলাদেশি নারী ও শিশু বিনিময়ের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। কিন্তু পাকিস্তান এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া প্রদানে বিরত থাকে। উপরন্তু তারা পাকিস্তানে আটকে পড়া বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক অফিসারকে বিশ্বাসঘাতকতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগে বিচার করার পাল্টা চাপ দেওয়ার উদ্যোগ নেয়। বাংলাদেশের ওপর পাল্টা চাপ হিসেবে তারা পাকিস্তানে অবস্থানরত বাঙালিদের বিচারের হুমকি দিতে থাকে। তাদের অনেককে বাড়িতে চড়াও হয়ে গ্রেপ্তার করে এবং বিভিন্ন স্থানে ক্যাম্পে আটক রাখা হয়। বাংলাদেশের স্বীকৃতি প্রসঙ্গে কয়েকজন মার্কিন সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে ভুট্টো বলেছিলেন, 195 জন যুদ্ধবন্দীর বিচারের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তিনি স্বীকৃতি প্রদান স্থগিত রাখবেন। এর উত্তরে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আনুষ্ঠানিক স্বীকৃতি ব্যতি রেখে পাকিস্তানের সঙ্গে কোনো সংলাপ সম্ভব নয়। পাকিস্তান নিজে যেমন বিরত ছিল স্বীকৃতি প্রদান থেকে, তেমনি জুলফিকার আলী ভুট্টো স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি কোনো রাষ্ট্র তাড়াহুড়া করে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য, তাহলে পাকিস্তান স্বীকৃতি দানকারী রাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় সত্যি সত্যি পাকিস্তান কয়েকটি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। পাকিস্তানের এমন নীতির কারণে নবীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। পাকিস্তান ফৌজদারি অপরাধের দায়ে যুদ্ধবন্দীদের বিচার করার ব্যাপারে বাংলাদেশের দাবি কোনো অবস্থাতেই মেনে না নেয়ার কথা জানায়। পাকিস্তান সরকার যুক্তি প্রদর্শন করে যে যেহেতু দায়েরকৃত অভিযোগ পাকিস্তানের একটি অংশে সংঘটিত হয়েছে এবং পাকিস্তানি নাগরিকরা এই অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে, সেহেতু আন্তর্জাতিক আইনের স্বীকৃতি ধারা বলে কেবলমাত্র পাকিস্তানে গঠিত একটি যথাযোগ্য ট্রাইব্যুনালের বিচার করতে পারে। এই ব্যাপারে অন্যের হাতে এই কর্তৃত্ব ছেড়ে দেওয়ার অর্থ হবে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপরই আঘাত হানা। এতে অপরাধী ব্যক্তিদের বিচার করার জন্য পাকিস্তান সরকার যথাযথ বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠনে প্রস্তুত রয়েছে বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়,
বাংলাদেশের প্রতি হুমকি প্রদর্শন করে বলা হয়, ঢাকা যদি ১৯৫ জন যুদ্ধবন্দীর বিচারের উদ্যোগ নেয় তাহলে তা শুধু শান্তি ও সৌহার্দ্যের পরিবেশকে দূষিত করে তুলবে না, বরং পাকিস্তান সরকার পাকিস্তানে আটক বাংলাদেশিদের বিরুদ্ধে ধ্বংসমূলক তৎপরতা, গুপ্তচর বৃত্তি ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যে সহিষ্ণু ও ধৈর্য প্রদর্শন করে আসছে, সেই ধৈর্য বজায় রাখাও কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে বাংলাদেশ এ সময় ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচারের প্রত্যয় অব্যাহত রেখে অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করছিল। বাংলাদেশ বলেছিল, প্রতিহিংসার জন্য নয়, সুবিচারের স্বার্থেই বাংলাদেশের মাটিতে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচার হওয়া প্রয়োজন। ভারত কর্তৃক বাংলাদেশে যুদ্ধবন্দী হস্তান্তরের আনুষ্ঠানিকতার কাজও এগিয়ে নিচ্ছিল। পাকিস্তানি যুদ্ধবন্দীদের বিচার করার জন্য একটি আইনও জাতীয় সংসদে উত্থাপনের জন্য প্রণয়ন করা হয়। এই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে এবং বাংলাদেশের কঠোর মনোভাব অনুধাবন করে ভুট্টো শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ইস্যুটি পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করেন এবং পাকিস্তানের স্বার্থে অতিসত্বর বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেন। ১৯৭৩ সালের জুলাই মাসে বাংলাদেশের সংবিধানে সংশোধনী এনে যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধীদের আটক, বিচার ও দণ্ডাদেশ প্রদানের কতিপয় ক্ষমতা সরকারের হাতে প্রদান করা হয়। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৫ জন যুদ্ধ অপরাধীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল পাশ করা হয়। ১৯৭৩ সালের জুলাই মাসের ২৪ থেকে ৩১ তারিখ প্রথমবারের মতো ইসলামাবাদে চূড়ান্তভাবে, দিল্লিতে অগস্ট মাসের ১৮ থেকে ২৮ তারিখে ভারত এবং পাকিস্তান আলোচনায় মিলিত হয়। তাদের সম্পাদিত চুক্তির অধীনে ১৯৫ জন যুদ্ধ অপরাধী ব্যতীত অন্যান্য যুদ্ধবন্দী, পাকিস্তানে অবস্থানরত বাঙালি এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন যুগপৎভাবে শুরু করার সঠিক পরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি নেওয়া হয়। বাংলাদেশ এই চুক্তিতে কোনো পক্ষ না নিলেও ভারতের মাধ্যমে তাকে চুক্তির বিভিন্ন শর্তে স্বীকৃতি প্রদান করতে হয় এবং চুক্তিতে উল্লেখিত বেশ কয়েকটি দায় বাংলাদেশকে মেনে নিতে হয়। অর্থাৎ শান্তি চুক্তিতে স্বাক্ষরদাতা না হয়েও বাংলাদেশ চুক্তি ছিল এক অবিচ্ছেদ্য অংশ। চুক্তিতে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে পাকিস্তান রাজি হয়নি। এতে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি যুদ্ধবন্দী ও অন্যান্য অবাঙালিদের প্রত্যাবাসনের কাজ শেষ হলে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত ১৯৫ জন যুদ্ধবন্দী ফেরত নেয়ার ব্যাপারে আলোচনায় বসবে। এই সময় পাকিস্তানের শীর্ষ সম্মেলন ওআইসি অনুষ্ঠানের কথা ছিল। সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসতে থাকে, বাংলাদেশকে এই সম্মেলনে নেয়া এবং পাকিস্তানের সাথে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক তৎপরতা ততই জোরদার হতে থাকে। ওআইসিভুক্ত দেশগুলোর ভেতর ও বাইরে থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে ইসলামী সম্মেলন শুরু হয় বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য নানাভাবে চাপ প্রয়োগের ফলে। ঠিক এমন সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি মুসলিম ভ্রাতৃত্ববোধের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা ঘোষণা করেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মন্ত্রিসভায় দীর্ঘক্ষণ আলোচনার পর লাহোরে ইসলামী শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শেখ মুজিবের মন্ত্রিসভার এক প্রবীণ সদস্য তাকে দিল্লি হয়ে লাহোর যাবার পরামর্শ দেন। শেখ মুজিব এই পরামর্শ গ্রহণ করেননি, তবে তিনি লাহোর যাত্রার প্রাক্কালে ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের সিদ্ধান্ত অবহিত করেন। আলজেরীয় রাষ্ট্রপতি হুয়ারি বুমেদিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেখ মুজিবের সঙ্গে করে নিয়ে যাবার জন্য ঢাকায় আসেন। আলজেরীয় রাষ্ট্রপতির সেই বিমানেই শেখ মুজিব ও তার প্রতিনিধি দলকে বহন করে ঐতিহাসিক অভিযানে লাহোর পৌঁছলে ভুট্টো শেখ মুজিবকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান। এই ঘটনা অসংখ্য ভারতবাসীর মনে বিরক্তি সৃষ্টি করলেও সেই মুহূর্তে তাদের কিছুই করার ছিল না। ওআইসি সম্মেলন থেকে ফিরে এসে ১৯৭৪ সালের মার্চ মাসে ভারতের স্টেটম্যান পত্রিকাকে মুজিব সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে ওআইসি সম্মেলনকারে তার প্রতি পাকিস্তান সরকারের, বিশেষ করে ভুট্টোর আতিথেয়তার কথা বলতে গিয়ে মুজিব আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, জনগণের উচিত পাকিস্তানের তিক্ত অভিজ্ঞতা, বিশেষ করে ১৯৭১ সালের অভিজ্ঞতা ভুলে যাওয়া। লাহোর সম্মেলনকালে ভুট্টোকে শেখ মুজিব আমার পুরনো বন্ধু বলে আলিঙ্গন করেন এবং তার গালে চুমু খান। ১৯৭৪-এর ৫ থেকে ৯ এপ্রিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ১৯৫ জন যুদ্ধ অপরাধীর বিচার করা। এতে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী বলেন,
কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার ও তার নিন্দা জ্ঞাপন করবে এবং গভীর দুঃখ প্রকাশ করবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তাকে বলেন, মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান। এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় ক্ষমতাশালী নিদর্শনস্বরূপ এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না। দেশে ফিরে 11 এপ্রিল 1974 সালে ডক্টর কামাল হোসেন বলেন, বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করেছে তা প্রতিষ্ঠা করা, পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধ অপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্যের পরদিনই দৈনিক বাংলায় প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে 195 জন যুদ্ধ অপরাধীর বিচারের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এরপরে 1974 সালের 1 অক্টোবর ওয়াশিংটনে শেখ মুজিবের সঙ্গে করে মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আনুষ্ঠানিক বৈঠকের সময় শেখ মুজিব ফোর্ডকে বলেন, আমরা পাকিস্তানি বন্দীদের ছেড়ে দিয়েছি, যার মধ্যে 195 জন যুদ্ধ অপরাধী ছিল। এই স্বল্প সংখ্যক যুদ্ধাপরাধীর ক্ষেত্রেও বাংলাদেশ সরকার সাক্ষ্য প্রমাণ গ্রহণ কিংবা মামলার নথিপত্র প্রস্তুতির ব্যাপারে তেমন তৎপর ছিল না। শেখ মুজিবুর রহমান এই ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হ্যাকসারকে বলেছিলেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের অসুবিধার কারণে তিনি যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়ে শক্তি ও সময় নষ্ট করতে চান না। হয়তো কোনো দীর্ঘমেয়াদী কৌশলের কথা ভেবেই শেখ মুজিব এই ধরনের একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পথে চালিত হয়েছিলেন। তিনি এমন কিছু করতে চাননি যাতে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে বাধাপ্রাপ্ত হয়। ইসলামী শীর্ষ সম্মেলনে যোগদান এবং আন্তর্জাতিক বলয়ে নতুন পরিচিতি অর্জনের কথা বাদ দিলে আওয়ামী লীগ যুদ্ধবন্দীদের ব্যাপারে তার প্রত্যয় বজায় রাখতে চরমভাবে ব্যর্থ হয়। ভুট্টো যা চেয়েছিলেন অবশেষে তিনি তাই পেয়েছেন। সমস্ত যুদ্ধবন্দীকে তিনি ফেরত নিয়েছেন। ভারতের অসন্তুষ্টির মুখে বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন ইসলামী শীর্ষ সম্মেলনে। নিজের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। কোনো আপোষ না করে যুদ্ধাপরাধীদের বিচার বাতিল করেছেন এবং সর্বশেষ বিচার বাতিলের সঙ্গে দরদাম করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। সর্বোপরি পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শনকারী অবাঙালিদের দায়ভারও তিনি বহন করেননি। শেষ পর্যন্ত দুই পক্ষে সমঝোতা স্থাপনের পর দেখা গেল সমস্ত কৃতিত্বের ভাগ নিয়েছে ভারত সরকার। পাকিস্তান অর্জন করেছে এক ব্যাপক রাজনৈতিক বিজয় এবং বাংলাদেশ কেবলমাত্র বাহবা ছাড়া আর কিছুই পায়নি। 1974 জুন শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে হোটেলে যাবার পথে সবাইকে অবাক করে দিয়ে কিছু উল্লেসিত মানুষ ভুট্টোকে স্বাগত জানায়। জাতীয় স্মৃতিসৌধে ভুট্টো ফুল দিতে গেলে সেখানে কিছু মানুষ খুনি ভুট্টো ফিরে যাও স্লোগান দিতে থাকে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভুট্টোকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। ভুট্টোর সম্মানে রাতে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন স্বয়ং শেখ মুজিব ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য। ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠলেন। শক্তভাবে বলতে শুরু করলেন, আপনাদের উপরে স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব, লজ্জাজনক দমনপীড়ন ও অকথ্য অপরাধ করা হয়েছে। আমি পাকিস্তানি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের সাথে এক করে দেখবেন না, অর্থাৎ ইয়াহিয়া খানদের সাথে, যারা শুধু আপনাদের নয় আমাদের উপরেও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত, তওবা করছি। উপস্থিত বাংলাদেশের কর্তা ব্যক্তিদের অনেকেই আবেগতাড়িত হয়ে চোখ মুছতে থাকেন। ভুট্টো তার রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে এভাবেই ৭১-এর পাকিস্তানি বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে উঠে শেখ মুজিব ভুট্টোর সাথে সুর মিলিয়ে বলেন, আসুন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা ও সমৃদ্ধির নতুন অধ্যায় সূচনা করি। সঙ্গত কারণেই ভারত ভুট্টোর এই সফরকে ভালোভাবে নেয়নি।